একটা সামঞ্জস্য, হ্যাঁ, এইটা ক্রিয়েট করতে হবে যাতে দেখতে সুন্দর লাগে ফিগারটা, এই আর কি। আজকে এই ফিগারটাকে আমি এঁকে দেখাই যে কিভাবে লাইন দিতে হবে। ভাইয়া আজকে একটু দাঁড়ানো ফিগারে কি দেখালে কেমন হয়? মানে আপনি তো দাঁড়ানো একটু ফিগার দেখান নাই। গত ক্লাসে দাঁড়ানো ফিগার দেখাইছি একটা। আচ্ছা, এটা আমি কেন দেখাইতেছি আজকে, কারণ আহ যদি একটা ছবি পান আপনারা, যেটা হচ্ছে মানে অ্যাকচুয়াল একটা ফিগার মানুষের, তখন হচ্ছে লাইনগুলো কোন দিকে কোন জায়গায় দিতে হবে এটা হচ্ছে ধরতে পারেন না সহজে। বাট এইটা হচ্ছে জাস্ট একটা লাইন ড্রয়িং আনছি, যাতে এইটাকে আঁকলে বুঝতে পারেন যে কোন জায়গায় কি লাইনটা হবে, যেটা নর্মাল একটা ফিগার দেখলে ধরা মুশকিল, যে হাতের কোন জায়গায় কিরকম লাইন দিলে দেখতে মানে একটা রিয়েলিজম আসে, হ্যাঁ। তো এইটা যদি কপি করেন এই স্টাইল এরকম করে লাইন দেওয়া গুলো, তাহলে যে কোনো ফিগারে ভালো করতে পারবেন। দেখাই আজকে এটা, এর পরের ক্লাসে না হলে দাঁড়ানো ফিগার দেখাবো। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, মাপের যেই নিয়মটা সেটা কিন্তু আগে ক্লাসে বলছি, তারপরে বলতেছি আবার। এই যে মাথা, এই মাথার মাপ নিতে হবে আগে, এটা হচ্ছে বেস, মানে এই মাথার মাপ বেস করে বাকি সব কিছু পরিমাপ করা হবে। বাকি সবকিছু বলতে জাস্ট মানে এই ফিগারটা কত লম্বা, এতখানি, 1 2 3 4, এই 5 6, 6টা আছে এখানে, মাথার সমান 6টা। হুম। তারপর আমি হচ্ছে এই যে আমি এই ফিগারটাকে এক গুণ করে আঁকবো। এক গুণ করে আঁকলে মানে এটা সমানই আঁকবো হুবহু। এটা সমান আঁকলে কি, আমি কত গুণ মাথা সমান নিব, 6 গুণ মাথা সমান নিব। কিন্তু আমি যদি এটাকে দ্বিগুণ করে আঁকি তখন 12 গুণ নিব, কারণ আমি দ্বিগুণ করে আঁকতেছি, তো সবকিছু দ্বিগুণ হবে পরিমাপ তখন। এখন আমি 1 গুণ করে আঁকতেছি, তাই এখানে 6টা মাথা সমান পুরো ফিগারটা, তাই আমি 6টা মাথায় নিব, কম বেশি নেব না। আচ্ছা, এইখানে হচ্ছে আমি একটা, আচ্ছা আগে নিচ থেকে শুরু করি, আমি বলছিলাম নিচ থেকে শুরু করি আগে। এখানে হচ্ছে ফিনিশিং পয়েন্ট ফিগারের। আচ্ছা, ফোকাস করতেছে না কেন ক্যামেরাটা, আচ্ছা ঠিক আছে। এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে 6টা মাথা, 1 2 3 4 5, এই 6টা, 6 নাম্বারটা এই যে এইখানে আসে, সরি, এইখানে আসে। তো আমার মাথাটা এখান থেকে শুরু হয়ে এখানে নামবে। তাকে তুমি দেখাই, ভাইয়া ক্লাস উপরে কি কিন্তু, রেকর্ড হয়? হ্যাঁ রেকর্ড হচ্ছে, উপরের জায়গাটা বেশি ফাঁকা আছে, নিচে কম আছে, কারণ বসা ফিগার যেহেতু নিচে একটু কম ফাঁকা রাখলাম, উপরে বেশি ফাঁকা থাকবে। এটা কম্পোজিশনাল একটা বিষয়। কম্পোজিশন কিভাবে হবে এটা মাথায় রাখতে হবে সবসময়, যাতে সব, যাতে এই দেখায় এটা উদাহরণ হিসেবে, এই ফিগারটা এই সাইডে তাকায় আছে, তাই এইখানে স্পেস বেশি, হুম, এতখানি স্পেস, আর এইখানে কিন্তু জাস্ট এতখানি স্পেস আছে, এটাই কম্পোজিশন। নিচে ফাঁকা আছে। একটা জিনিস দেখেন সবাই, এইখানে কিন্তু একটা লাইন টেনে দিচ্ছে, এটা বুঝাইছে যে এইখানে পরিমাপ করা হয়েছিল আঁকার সময়। তারপরে যে এইখানে লাইন দেওয়া হয়েছে, মাথার উপরে লাইন দেওয়া হয়েছে, এটাই আর কি, উপরে ফাঁকা আছে।
তাই আমি প্রথমে মাথা আঁকি। এটা এক সাইডের ফিগার, এক সাইডের ফিগারে এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা আগে আঁকবো। আচ্ছা, এটাও ধরি মিডল পয়েন্ট। এইখান থেকে আমি এটা ভাগ করে নিব, মুখের এই শেপ অর্ধেকটা। এখানে নাক আসবে, যে এখানে ওটা পরে দিই, আগে হচ্ছে ফেস শেপটা ক্যাপচার করি। ফেস শেপ এইভাবে এসে এইভাবে, যে যে এইভাবে আসছে, আসার পরে উপরে জাস্ট এমন চলে যাবে। এটা কিন্তু একটা, আমি আবার বক্স করে দেখাই, বক্স আঁকলে কেমন হয়। এই যে এই বৃত্তকে ধরে আমি বক্স আঁকলাম, বক্স আঁকার পরে এই যে বক্স, এইখানে এভাবে এসে এখানে একটা কোণা দিয়ে দিলাম। এই যে এটা ফেস, ফেসের পর এখানে কান, কানের এখান থেকে চোখ, এখানে নাক, বাকিটা ঠোঁট আর বাকি অংশ এটা পরে। চোখের অংশটা দিয়ে রাখি, নাকটা এখান থেকে। আবার দেখাই যে মেন ফিগারটা, এটা কিন্তু একটা বৃত্ত দেওয়ার পরে আমি যেভাবে দিছি সেরকম ভাবে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে চোখ, চোখের যে অংশ, তারপর নাকের অংশ, ঠোঁটের অংশ, এইগুলো আলাদা করা হয়েছে যখন আঁকা হয়েছে আর কি। তো এইগুলো আলাদা করার পরে মানে জাস্ট ম্যাপ করে রাখলাম যে এখানে এসব হবে, ডিটেলস এর সময় তখন করবো এগুলা। আপাতত এটাই রাখি। রাখার পরে এইখান থেকে গলা আসছে, কান নিচ থেকে গলা আসছে, তারপর এখান থেকে এইভাবে, তারপর দেখি যে কাঁধটা কতখানি, এইখান থেকে এতটুকু কাঁধ, এতটুকু আমি নিলাম, এখান থেকে এতটুকু, তারপর এই কাঁধ, এটা হচ্ছে এতটুকু, এতটুকু। কাঁধের পয়েন্ট দিলাম, আরো হালকা করে দিতে হবে, আমি গাঢ় করে দিছি, ওই যে বললাম ফোনে ফোকাস করে না গাঢ় করে না রাখলে। তারপর হচ্ছে এইখানে ওই যে বললাম ওভাল, ওভাল দেব। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি? বলেন। ওখানে তো ফিগার বসায় দিবে না, তো ওই মাপটা আমরা কিভাবে নিব? ফিগার বসায় দিবে মানে লাইভ ফিগার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা কিভাবে নিব ভাইয়া? লাইভ এটা তো ফিগারে মানে হচ্ছে, হুম, বলেন। হ্যাঁ, এটা তো এটা কি? মানে আপনি যে মানে প্রশ্ন থেকে নিচ্ছেন না? তো ওইটা হুম, হুম। কিভাবে নিব এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন এমনই থাকে, এটা জাস্ট লাইন ড্রয়িং না, মানে অ্যাকচুয়াল ফিগার থাকে পরীক্ষার প্রশ্নে। হ্যাঁ, আমি এটা ওইটার তো কথাই বলতেছি লাইন ভাইয়া। ড্রয়িং। আচ্ছা, আমি গত ক্লাস একটা দেখাইছি, দেখি কাগজটা আছে নাকি। এক মিনিট। আচ্ছা, গত ক্লাসে আমি একটা ফিগার দেখাইছিলাম, সেটা হচ্ছে এই ফিগারটা। এইটা এর প্রশ্নে থাকে এরকম ফিগার নর্মালি, মানে
অ্যাকচুয়াল ফটোগ্রাফ জি ইমেজ জি থাকে ফিগারে, হ্যাঁ। হুম তো এইটাকে বেস করে আঁকতে হয়, মাপটা একইভাবে নিতে হয়। যে এখানে কাঁধ দেখা যাচ্ছে, এই যে কাঁধ এতখানি নিছি, হুম একই একই প্রসেস। এটা হচ্ছে একটু ইজি দেখতে, যে লাইনটা কিভাবে গেছে প্রশ্ন দেখে তো বোঝা দাগ যায়। দেওয়া যাবে না ভাইয়া? দাগ দেওয়া যাবে না, এটা এটা নিয়ম আছে। না, আমি জিজ্ঞেস করতেছি মানে প্রশ্নে দাগ দেওয়া যাবে নাকি দাগ দেওয়া যাবে আমি না? দাগ দিলে এখানে কি এখানে প্রবলেম? দাগ দিয়ে আঁকছি, প্রশ্নে যখন আমি আঁকছি, হুম হুম মাপ ঝুঁকের সময় আমি দাগ দেওয়া প্রেফার করি। আচ্ছা ঠিক আছে এটা তো আর ভাইয়া। এটা তার নর্মাল পরীক্ষা না, হুম লিখিত পরীক্ষা না যে মাপ ঝুঁক দিলে না কিছু না বলবে। আচ্ছা এটা ঠিক আছে। নকল করার কিছু নাই, এই নকল হবে না এখানে এই পরীক্ষায়, এটা হচ্ছে ড্রয়িং এর পরীক্ষা। হুম আচ্ছা, তো এই প্রসেসে মাপঝোঁক নিবেন। নেওয়ার পরে যে আমি ওভাল দিলাম, ওভাল দেওয়ার পরে এই যে কার্ভ হয়ে গেছে এইখান থেকে এইভাবে আসছে। তারপর এখান থেকে কি প্রসেসে গেছে কাঁধ যাওয়ার পরে, কাঁধ দেওয়ার পরে আমি হচ্ছে হাত দেখবো, হাত কতখানি আছে। এই যে এইটা হচ্ছে হাতের উপরের অংশ, এতখানি। এতখানি। আচ্ছা, কারোর প্রয়োজন না হলে মাইক্রোফোনটা অফ করতে পারেন। এভাবে লাইন দিলাম একটা, এটা হচ্ছে হাতের যে ভঙ্গিটা গেছে সেটার জন্য। এই লাইনটাকে বেস করে একটা ওপা লাগবো। ভাইয়া দেখা যাচ্ছে না তো। আচ্ছা, ওয়েট। এখানে ওভাল দিছি, ওভাল দেওয়ার পরে আমি এই ওভালটাকে বেস করে এইখানে আউটলাইন দিব। এই যে আউটলাইন দিছি, হুম, আউটলাইন দিলাম। তারপরে এইখানে আবার একই প্রসেসে আউটলাইন দিলাম। এই যে, ভাই কিভাবে করছেন? আচ্ছা, যে কাজ, কিভাবে করছি আমি বলি। যে কাজ। আমি এখানে প্রথমে এখানে ওভাল দিছি, ওভাল দেওয়ার পরে লম্বা একটা লাইন দিছি, যে এতখানি হাতের উপরের অংশ। এই লাইনটা দেওয়ার পরে এইটাকে বেস করে একটা ওভাল আঁকছি। ওভাল আঁকার পরে আমি এখান থেকে নিয়ে এই ওভালটাকে বেস করে একটা আউটলাইন দিছি, যেটা হাত। এই যে ওভালের বাইরে কিন্তু যায়নি লাইনটা। আবার দেখা, এই যে বাইরে দেখা এটা, হ্যাঁ। এক মিনিট। এই যে এইটা একটা লাইন, হ্যাঁ। এই লাইনটাকে বেস করে আমি যে একটা ওভাল আঁকি, ওভাল আঁকছি, হ্যাঁ। ওভাল আঁকার পরে, এক মিনিট, ওভাল আঁকছি। ওভাল আঁকার পরে আমি কি করব, এই ওভালটাকে বেস করে এখানে কিন্তু একটা কাঁধের ছিল, ওভাল ছিল। আমি ওভালটাকে বেস করে কি করব, আউটলাইন দিব। এটা কাঁধ, কাঁধ থেকে হাত নেমে এইভাবে আসছে, এখান থেকে আবার এইভাবে আসছে, এই যে হাত। তারপরে ধরলাম এই হাতটা এই অ্যাঙ্গেলে গেছে, হুম। এই অ্যাঙ্গেলে গেলে আমি এই লাইনটা দিলাম। দেওয়ার পরে এইখানে আবারও ওভাল দেব, দিলাম ওভাল। দেওয়ার পরে আমি এই ওভালকে বেস করে আবার আউটলাইন দেব, আবার আউটলাইন দেব।
এই যে হাত, এইটা একটা হাতের একটা মানে অবয়ব। তারপর এইখান থেকে আবার হাতের বাকি অংশ। কেউ হাত প্র্যাকটিস করেন নাই, হাতের ড্রয়িং আলাদা করে? এখন যদিও সময় অনেক কম, বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। সময় কিন্তু অনেক কম, পরীক্ষা প্রায় সামনেই। এইখান ভাইয়া থেকে মানুষ যখন লাইভ থাকবে তখন আঁকবো কিভাবে? আচ্ছা, আমি এখন যেভাবে, যখন মানে যেমন এইভাবে মাপছি না, লাইভে হচ্ছে এইভাবে মাপতে হবে যে এখান থেকে দেখা যাচ্ছে এতখানি মাথা। হুম, বা ধরি এই যে রিয়েল ফিগার দেখাই, এখন যেমন আমি এভাবে মাপছি, লাইভ ফিগারে মাপা একটু কষ্ট, বাট এটার নিয়ম হচ্ছে আমি এত দূর থেকে দেখব মাথার আচ্ছা ঠিক ভাইয়া, আমরা কতখানি। ছবি আঁকার জন্য মোট কয় মিনিট পাবো? 1 ঘন্টা। 1 ঘন্টা টাইম পাওয়া যাবে, অনেক বেশি টাইম যদি আঁকতে পারেন আর ভাইয়া কি। জি, ভাইয়া, আমাদের যখন প্রশ্ন কোশ্চেন করবে তখন কি আসল মানুষ বসাই দিবে নাকি একটা এই যে মানে কি পিকচারের মতো, ওইটা জানি না তো। বিগত 3 বছর ধরে আহ, প্রশ্নে ছবি দেওয়া হয়, মানে পিকচার দেওয়া হয়, এখন লাইভ ফিগার কিন্তু হয় না। কিন্তু কোশ্চেন মানে রিটেনের কোশ্চেন মানে ড্রয়িং এর কোশ্চেন আসে না, কিন্তু এমসিকিউটা আসে। মানে মানে এমসিকিউতে ফিগার আছে। হ্যাঁ, এমসিকিউটা সব জায়গায় পাই কিন্তু ড্রয়িং এর কোশ্চেন পাই না। ড্রয়িং এর কোশ্চেন তো ফিগার, আর ড্রয়িং এর প্রশ্নে পান না হ্যাঁ, কোনো ওইটাই কোনো দেখাতে জায়গায়। চাইছি যে কেমন টাইপের দেয়, কিন্তু দেখায় না। আচ্ছা, ড্রয়িং এর প্রশ্ন হচ্ছে 2টা প্রশ্ন নিয়ে নেওয়া হয় মানে পরীক্ষার হলেই। তারপর হচ্ছে ড্রয়িং এর পরীক্ষাতে আমি বলি কি আসছিল গত বছর, হচ্ছে একটা স্কাল্পচার আসছিল। ওই স্কাল্পচার মানে এই ফিগারটা যেমন মানুষের ফিগার, হ্যাঁ, তখন হচ্ছে স্কাল্পচার দেওয়া হয়েছিল, মানে নর্মাল ফিগারের জায়গায়। তো স্কাল্পচারটা দেখেই ফিগার আঁকতে হয়েছিল গতবার, এটাই আর কি ডিফারেন্স। ওইটা কি এক ভাইয়া ফিগারের সাথে এক? এক হুবহু এক নিয়ম, জাস্ট ওটা স্কাল্পচার, এটা মানুষ। আমি হচ্ছে প্রশ্নটা পাঠিয়ে দিব, মানে ছবিটা কোন ছবিটা আঁকতে দিয়েছিল, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। বাংলা ইংরেজি কি আলাদা ভাবে করতে হয়? না, সব মিলিয়ে। আচ্ছা ভাইয়া, যেমন জগন্নাথের নেগেটিভ মার্ক উঠিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কি সে আমরা যদি চারুকলায় পরীক্ষা দিই ওইখানেও কি নেগেটিভ মার্ক থাকবে না? ঢাবি আর জগন্নাথ এক না, জগন্নাথ জগন্নাথের নিয়মে চলে, ঢাবি ঢাবির নিয়মে চলে। ঢাবিতে এখনো নেগেটিভ মার্কিং আছে। ঢাবিতে তো দেবো দেবো না ভাইয়া, মানে ওখানে হবে না। আচ্ছা, যদি মার্কিং উঠা ফেলে তা তো সমস্যা নেই কোনো, তাহলে ভালো। মানে জিপিএ হয় কিন্তু ইসে ঢাবিতে তো এই টাইমে হবে। চারুকলায় জিপিএ ম্যাটার করে না। থ্রি, মানে সব মিলিয়ে দেখছেন তো কত পাওয়া লাগে। দেখছি ভাইয়া। আচ্ছা, এর চেয়ে কম আছে? ভাইয়া, যেটা লাস্ট সাবজেক্ট আছে না, ওই যে শিল্পকলার ইতিহাস, হুম 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 হুম। ওইটাতে 24-25 সালে যে গত বছর যারা এক্সাম দিয়েছে, আমার আমার একটা কাজিন এক্সাম দিয়েছিল, তো ওর লাস্ট মেরিট ছিল 201। তো ওইটার ভিতরে হয়েছে মানে কি চান্স হয়েছে, কিন্তু ওর এই যে ড্রয়িং এ না নাম্বার হয় এত পাইছে, কম পাইছে। আর এমসিকিউ তে পাইছে কত 27। বাট ওর এই যে মানে কি মানে ওর এতটাই হয়েছিল ড্রয়িং, কিন্তু ওই মানে যে পরিমাণে ড্রয়িং দিছে ওইটা হয় নাই। সো ওই কিন্তু পাইছে ভাইয়া 67। ওই 67 ভাই কিভাবে চান্স পায়? জিপিএ সহকার মানে 120 নম্বরের মধ্যে 67 পায়। চান্স কোথায় পাইছে? 100 201 নাম্বার হয়েছে। ঢাকা ভার্সিটিতে শিল্পকলার ইতিহাসে। মেরিট 201 না? হ্যাঁ হ্যাঁ, মেরিট 201।
এটা হচ্ছে ভাগ্যের উপরে পুরা ওয়েটিং থেকে পাইছে অনেক বেশি, হ্যাঁ, মানে অনেকে ওই বুঝছে না waiting থেকে পাইছে। ভাই অত ৭০ ও পাই নাই কিন্তু ৬৭ বাই চান্স পাইছে। ওই যে ওয়েটিং থেকে পাইছে। ঢাকা ভার্সিটিতে 130টা সিট আছে চারুকলাতে, 130টা সিট, মানে 100 মেরিট 130 পর্যন্ত সেফ। এরপর যদি কেউ ভর্তি না হয় ওই হিসাবে বা বিচারে নেওয়া হয় এক্সট্রা। হ্যাঁ তাহলে দেখেন ইউজুয়ালি যে তো ডিউ 130 এর থেকে পরে টানে বেশি মনে হয়, অনেকেই তো মানে দেখা যায় ভাই অন্যান্য জায়গায় এক্সাম দিয়েও এক এক্সট্রা দিতেছে। তারপরও পাইছি। ওটা হচ্ছে অনেক সাবজেক্টে মানুষ চায় না করতে হতে, সেই কারণে অনেকের হিস্ট্রি অফ আর্টসে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে না। আচ্ছা, এই হারটা এতখানি আসবে, আর অ্যাঙ্গেলটা এই। তো এই যে অ্যাঙ্গেলটা দিলাম, এই লাইনটাকে বেস করে আমি ওভাল দেব। এই যে ওভাল দিলাম, দেওয়ার পরে আমি এই ওভালটাকে বেস করে আবার একটা লাইন টানবো, হাতের অবয়ব টানবো। ভাইয়া ওভাল দিয়ে হাত আঁকালে হাতটা অনেক সুন্দর হয় শেপ গুলা। আর এমনিতে মানে লাইন দিয়ে ড্রয়িং করলে হাত অনেক সময় চিকন হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বলছি ওভাল দিয়ে করতে। আর আমার ওভালটা কিন্তু ডার্ক হয়েছে অনেক, হ্যাঁ, আরো লাইট আরেকটু মানে সফট হবে। হ্যাঁ, আমি কিন্তু ডার্ক করে দিছি যাতে যে ক্যামেরা ফোকাস করে না লাইট কম থাকলে। জি। এখানে দেখেন যে এখানে হচ্ছে ওভাল দিছে ঠিকই, কিন্তু এত কম দিস মানে এত লাইটলি দিছে যে দেখা যাচ্ছে না যে ওভাল দিছে কিনা। বাট দিবেন, এত লাইট দিবেন না যে আবার দেখা যাবে না। মানে এই যে দেখেন, এখানে দেখেন, ভাই দেখেন একটা ক্লোজলি। কোশ্চেন করতাম। বলেন। ভাই লাইন কি আমি যে ওভাল তারপরে লাইন ড্রয়িং এখানে যত করবা আমার কি নাম্বার তত বাড়বে? কি করলে? মানে প্রত্যেকটা লাইট কাজের বেশি মধ্যে গুরুত্ব, লাইন ওভাল এগুলো বেশি করে দিলে আমার কি নাম্বার বেশি বাড়বে? হ্যাঁ নাম্বার বাড়বে যদি আপনি বুঝাতে পারেন যে আপনি সব অ্যানাটমি বুঝেন। যে এইখানে যে যে দেখেন, এইখানে যে হাড়টা আছে, হ্যাঁ, এটা কিন্তু খুবই হালকা লাইন দিয়ে বুঝাইছে যে এখানে হাড় আছে। এগুলো লাইন মানে ওভাল লাইন দিয়ে দিছে, এগুলো বুঝাইতে পারলে নাম্বার অবশ্যই বেশি পাবেন। মানে স্যাররা বুঝবে আপনি অ্যানাটমি বুঝেন, যে মানুষের মানে কোথায় কি হাড় থাকে। এটাই আর কি। যে এখানে দেখেন, এখানে শেপ, একটা শেপ আছে এরকম, হ্যাঁ, এরকম একটা শেপ আছে, এগুলাই আর কি, এইভাবে আঁকতে হবে। যে এভাবে আসলো। ভাই আলাদা করে একটু পাটা আঁকা দেখাই দিলে ভালো হতো। ঠিক আছে, আমি আগে ফিগারটা শেষ করি, তারপর হচ্ছে হাতের কবজি। এটা দেখি কতখানি আছে, এতটুকু। এতখানি আছে, অর্ধেক হচ্ছে এই যে এতখানি হচ্ছে নর্মাল হাতের উপরের অংশটা, বাকি অংশ হচ্ছে আঙ্গুল। আঙ্গুলকে আবার দুই ভাগ করব। ভাইয়া হাত দেওয়ার সময় কি বৃত্ত আকার করে নেব নাকি মানে একটু গোল দিয়ে নাকি করতে পারেন, করতে দিব? পারেন হাত দিলে। বৃত্ত দিলে আমার মনে হয় না ভালো হয়। আমার মনে হয় যে এই যে এক একটা হাতের বক্স এক এক রকম আকার। ভঙ্গি, এক এক ভঙ্গি থাকে। এই হাত যেহেতু দেখছেন যে মানে একটা ভঙ্গিতে আছে, হ্যাঁ, এটাকে যদি হ্যাঁ বৃত্ততে কনভার্ট করেন তাহলে করা যায়। বাট আমি প্রেফার করব যে একটা বক্স দিব। হ্যাঁ, এই বক্সে আমি এখানে শেষ বক্সটা। এই এরপর এখান বক্সটা থেকে একটা দিতে যাই ঝামেলা হয়। প্র্যাকটিস করলে ঝামেলা হবে না। আমি একটা জিনিস বলি, আমি যখন ফিগার, আমি কিন্তু ছোটকাল থেকে ড্রয়িং মোটামুটি করতাম, কিন্তু এই যে ফিগার ড্রয়িং কিন্তু মানে যে বেসিক যে
নিয়ম মেনে আঁকা, এটা আমি পারতাম না একদমই। তারপর চারুকলার সময় যখন আঁকি, প্রথমে অনেক বাজে হয়েছিল আঁকা। আস্তে আস্তে করতে 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 একটা ইমপ্রুভমেন্ট আসছিল আঁকার মধ্যে, কিন্তু পরীক্ষার সময় আরো বেশি ভালো হয়েছিল। এটাই আর কি, যে আঁকা যতই বাজে হোক, আস্তে আস্তে প্র্যাকটিস করলে ঠিকই ভালো হয়। আর অত সময় লাগে না, আমি 1 মাস জাস্ট ড্রয়িং করছি। ভাইয়া পরবর্তী ক্লাস টেস্ট কালচারের উপর নিলে ভালো হইতো, একটু মানে বুঝতে পারতাম ওইটা কেমন কিসের করে। উপরে? স্কাল্পচারের যে মূর্তি ভাস্কর্য ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কাল্পচার আঁকা, ঠিক আছে। ওইটা যে আঙ্গুল দিলাম, এটা ডিটেলস না করি, বাকি অংশে যাই আগে। তারপর হচ্ছে আমি বডির এই অংশটা আঁকবো। দেখি কতখানি চওড়া আছে, কতখানি। এই যে লাইনটা দিয়েছিলাম মিডল পয়েন্ট, এখানেই শেষ হয়। তো আমি একটা শেপ দিয়ে নিই। এইভাবে আসছে। লাইন দিলাম একটা। তারপর এখানে চাইলে হালকা করে ওভাল দেওয়া যায়, একদম হালকা। তারপর হচ্ছে এই আউটলাইনটা ধরে এখানে সফট লাইন ইউজ করব, বেশি রাফ ইউজ করব না। এখানে তারপর আবার এই যে গেল, যাওয়ার পরে এইখান থেকে পেটের যে অংশটা আছে, পেটের ভাইয়া অংশটা। বুকের অংশটা আরেকটু দেখাবেন? আচ্ছা, আমি এই ছবিটা দেখাই। এইখানে কিন্তু একটা মিডল পয়েন্ট গেছে, যে ভাঁজ করতে পারে, যে মানে দুই অংশকে ভাগ করার জন্য একটা লাইন দিছে। দেওয়ার পরে যদি না বুঝেন যে কিভাবে শেপটা আনবেন, এইখানে একটা ওভাল দিতে পারেন। এইখানে একটা ছোট ওভাল, হ্যাঁ, ছোট ওভাল হবে। দেওয়ার পরে এই ওভালটাকে বেস করে এখানে লাইন হালকা, মানে একটু সফট ডার্ক লাইন, সফট করে লাইন দিলাম। দেওয়ার পরে এই যে এইখানে ডার্ক, এখানে ভাঁজ থাকে, ভাঁজ মানে ডার্ক। সো ওয়েট, তারপর আবার এইখানে ডার্ক হয়ে, এভাবে ডার্ক হয়ে শেষ, এখানে ভ্যানিশ হয়ে গেছে লাইনটা। তারপরে এই অংশটা, তারপরে এইখানে যে দেখতে পাচ্ছি যে প্যান্ট আসছে, ওই যে। আর এইখানে অনেক লাইন আছে। ভাইয়া আপনি যেভাবে যে অল্প অল্প করে ফিগারটা গ্রামার পার্টটা বুঝাচ্ছেন আর ফিগারটা নামাচ্ছেন, আর হচ্ছে আমরাও কি পরীক্ষাতে এমন করব নাকি পুরো অ্যানাটমিটাকে বের করে নেব তারপরে গিয়ে ডিটেলসে যাব? আগে পুরো ফিগারের যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা নামাবেন। নামানোর পরে এই যে মোটামুটি এভাবে নামাইলেই হবে। এই যে আমি যে মুখের কিছু দেইনি এখনো। নামানোর পরে এটার জন্য 10 মিনিট, 10-15 মিনিট সময় রাখবেন। তারপরে ডিটেলস এর কাজে বাকি সব সময়। ডিটেলস এর সময় লাগে অনেক, ভাইয়া অনেক অ্যানাটমি দিয়েই তো ফিগারটা বসাইতে হবে, তাই না? তো অ্যানাটমি তো স্ট্রাকচার। আসবেই, মানে লাগবেই। অ্যানাটমি পরে আসে, আগে স্ট্রাকচার। এই যে আমি বলি অ্যানাটমি কোনটা বলি আগে। এই যে আমি মুখের যে স্ট্রাকচারটা বসাইছি, হ্যাঁ, এখানে আমি চোখ দেইনি, নাক দেইনি, মুখ কিছু দেইনি, কানও দেইনি, জাস্ট আচ্ছা কানের ভাইয়া, অংশটা বুঝা যাচ্ছে। কি? ভাইয়া ওই যে মুখের ওইখানে আমরা করার সময় যেগুলা দাগ দিছি, চোখ মুখ আঁকার সময় চোখ মুখ আঁকে, মানে আঁকে ওইগুলা কি মুছে দেবো চোখ মুখের ক্ষেত্রে? না না না,
যা আছে তা থাকবে। ও আচ্ছা। এই জন্য ও পরীক্ষায় কিন্তু ইরেজার ইউজ করা নিষেধ। ভাইয়া আমি করতে গেলে ফিগার মানে লাইন এত গাঢ় হয়ে যায়, পরে আমি আসল লাইন কোনটা কোনটা মানে ভুল ওইগুলা গুলাই ফেলি, পরে আবার মোছামুছি করা লাগে। ভাইয়া কি বলেন মোছামুছি যে ইরেজার ইউজ করা নিষেধ? পরীক্ষাতে ইরেজার ইউজ করতে দেখলে এই প্রবলেম করে, মানে স্যাররা জাস্ট বকে আর কি, বা বলে যে ইরেজার ইউজ করা নিষিদ্ধ এরকম আর কি বলে, ভাইয়া বাট ধরেন যে করা যায়। স্ট্রাকচার বাঁকা হয়েছে বা এমন কিছু পুরাটাই রিমুভ করলাম, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন বুঝছেন, কিন্তু ওই যে বললাম যে পরীক্ষাতে একটু কাহিনী করে, কিন্তু কথা হলো কি আমি একটা জিনিস বলি, এই যে আপনি যত কিছু আঁকছেন, হ্যাঁ, আঁকার পরে আপনি ধরেন একটা লাইন রিমুভ করলেন, এই যে লাইনের যে জয়েন্ট আছে একটা, হ্যাঁ, এই যে এখানে আমি জুম করি লাইনগুলা, প্রত্যেকটা লাইনের জয়েন্ট আছে, ফোকাস আসছে না, যে এখানে আমাকে রিমুভ করে দেই ইরেজার দিয়ে বা মুছি, এই জয়েন্ট গুলো কাট হয়ে যাবে, হ্যাঁ, এতে কাট হইলো, যেই কোনো স্যার দেখলেই বুঝবে যে এখানে ইরেজ করা হয়েছে, এটাই আর কি বলা। ভাইয়া আমার হচ্ছে গিয়ে ওই যে কাঠটা, ওইটা একটা বড় হয়ে যায় আর একটা ছোট হয়ে যায়, ওইটা কিভাবে সমাধান করব? ভাইয়া মানে কাঠের মাপটা কি উঁচু নাকি বলবেন? উঁচু নিচুর ব্যাপার নাকি মাপের ব্যাপার, চওড়ার ব্যাপার? ওই দুটাই। আচ্ছা, উঁচু নিচুর ক্ষেত্রে কি, এই গলা থেকে এমন দিতে পারেন বক্স, বক্স দেওয়ার পরে দেখবেন যে কতখানির মধ্যে, মানে কতটুক নিচে কাঁধের এই পয়েন্টটা আছে, যদি এটা দেখে যদি দেন, এই পয়েন্টটা দেখে যদি মাপ মেপে যদি আঁকেন, তাহলে উঁচু নিচু সমস্যা হবে না। আর চওড়ার ক্ষেত্রে এই যে এইখান থেকে যে গলা এই পর্যন্ত আনছেন, গলা থেকে হচ্ছে এইটা কতখানি লম্বা আছে এটা মাপলেতে হয়। আর এই দুই কাঁধ কোনো সময় সমান হবে না, এক পাশের ফিগার যেহেতু, এই কাঁধ বেশি দেখা যাচ্ছে, এই কাঁধ কম দেখা যাবে, তো সমান হওয়ার কথা না। আর হচ্ছে গিয়ে ভাই আমি গুগলে সার্চ দিছিলাম, ওইখানে আসছিল যে মাথার উপর থেকে কাঁধ পর্যন্ত আর কি ত্রিভুজ আকৃতির কইরা নাকি কাঁধটা ঠিক মতো হয়, তো ওভাবে চেষ্টা করছি, হয় নাই। যে এটা, হ্যাঁ হ্যাঁ ওইটা। এইটা আসলে এটা করাতে চাইলে, কিন্তু আমি এভাবে করি, মানে আমি তখন আমার আসলে মাপা লাগে না কাঁধ, যদি মাপেন আর কি, তাহলে এভাবে মাপবেন বক্স দিয়ে, আর এভাবে হাত দিয়ে মাপলে তো হয় কতখানি নিচে আছে বা কতখানি চওড়া আছে। ভাইয়া ওই যে মাথার 1.5 গুণ যে কাঁধ, ওই মাপটা কিভাবে নেব? 1.5 গুণ কাঁধ কেন বলছি, ওটা হচ্ছে আমার তখন ফিগার রেফারেন্স ছিল না, যদি রেফারেন্স না থাকে আঁকার জন্য আমি এটা আইডিয়াল একটা স্যার মাপ হচ্ছে নিচ্ছি যে মাথার 1.5 অ্যানাটমি করার জন্যই, মানে 1.5 গুণটা আচ্ছা কিভাবে দেখি, নেব একটু দেখান। এখানে হচ্ছে 1 গুণ মাথার, হ্যাঁ, 1 গুণ এতখানি, এইখানে 1.5 গুণ আছে নাকি দেখি, এই যে এইখান থেকে 1 গুণ, প্রায় 1.5 গুণ আছে, 1.5 গুণের একটু বেশি আছে, যে এখান থেকে 1 গুণ, এটা 1.5 গুণের একটু বেশি আছে, যে এই যে লাইনটা, এটা এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব 1.5 গুণের থেকে একটু বেশি আছে, মানে একদম 1.5 গুণ তো খাপে খাপে মিলে না, হ্যাঁ, 1.5 গুণের থেকে একটু বেশি আছে বা একটু কমও হতে পারে। আর 1.5 গুণ নামে পেয়ে, যেহেতু ফিগার দেওয়াই আছে একটা রেফারেন্স, তো এই রেফারেন্স থেকে মাপা উচিত, ভালো আর কি, বেশি ভালো হয় মাপলে। তারপর হচ্ছে এই যে পা, এই পাটা এখন আঁকবো, তো দেখি পা এখান থেকে এতখানিতে হাঁটু, এই যে এখানে হাঁটু, হাঁটুর জন্য ওভাল দেব, এই যে আবারও ওই একই জিনিস, লম্বা লাইন কোন অ্যাঙ্গেলে গেছে ওই অ্যাঙ্গেল চেক করে লাইনটা,
ওভাল দেব এখানে, চাইলে একটা কাজও করা যায়, ওভাল না দিয়ে এই যে এইভাবে, এই যেভাবে মানুষ কি বলে এটাকে, একটা পাইপের মতো একটা শেপ, এইভাবে দিয়ে সিলিন্ডার। এইভাবে, হ্যাঁ সিলিন্ডার টাইপের, এটা দেওয়ার পরে যে এইখান থেকে লাইন আসছে, যেখানে অনেক ভাঁজ আছে, কাপড়ের অনেক ভাঁজ আছে, এখান থেকে এভাবে আসছে, তারপর এইভাবে, তারপর এখান থেকে পায়ের যে এটা আবারও ভাইয়া ওভাল। আপনারটা আবার জি, একটু দেখা। আচ্ছা আমি আগে মাপছি এখান থেকে কতখানি লম্বা, বসাইছি মেপে, বসানোর পরে আমি এখানে সরি, এখানে ওভাল দিছি, এভাবে টানছি লম্বা একটা লাইন, টানার পরে এখানে ওভাল দিছি বা বলছি যে এখানে সিলিন্ডার টাইপের একটা শেপ দেওয়া যাবে, এভাবে লম্বা দিয়ে এভাবে সিলিন্ডার শেপ দিয়ে এইটার উপরে আমি আউটলাইন দেওয়া শুরু করছি, কাপড়ের যে ভাঁজগুলা দিয়া দিয়া এভাবে দিয়ে, তারপর এখানে আনছি, আনার পরে এই যে এখানে হাঁটুটা, হাঁটুর নিচে এই যে পায়ের বাকি অংশ নামছে, নামার পরে এইখানে দুইটা মাসল আছে, এই পাশে একটা আর এই পাশে একটা দিলাম, দেওয়ার পরে এই মাসলটাকে বেস করে আমি, মাসেলটা তো দুইটা, একটা হবে বড় একটা ছোট, তাই না? হ্যাঁ এই পাটা বরাবর আছে, তেমন ছোট বড় হবে না, যে একটা একটু ছোট একটা মানে একটু বড়, ডিফারেন্স তেমন বেশি না, এই যে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে এই যে হাঁটুটা এভাবে দেখাই আবার, এই যে হাঁটুটা কিন্তু একটু এভাবে গিয়ে একটু সফট হয়ে মিশে গেছে, হ্যাঁ এভাবে আসছে একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য, যে হাঁটুটা এভাবে আছে এখানে, তারপর এখানে দিলাম এরকম একটু ব্লেন্ড করে দিলাম, দেওয়ার পরে আবার এইখান থেকে এই যে আসলো, আসার পরে এইখানে দেখি একটু উঁচু করে, উঁচু হয়ে গেছে, এইখানে যে শেষ পয়েন্ট, এইভাবে দেই আমি, একটু উঁচু করে এইভাবে, এই যে এভাবে দিছি, তারপরে এইখান থেকে পায়ের অংশটা এই যে এতটুকু আছে, একটু আচ্ছা আগে দিতে বলি, দু এক সময় যে কোনো অংশ একটু বেশি হতে পারে, একটু বেশি বের হতে পারে, কোনো প্রবলেম নাই, এটা এটা আঁকার সময় মানে হলে মানা নিতে মানে আর কি, এটা ম্যানেজ করতে হবে যে এতখানি বেশি বাড়ছে ফিগারটা, আঁকার সময় কমতেও পারে, যেহেতু প্রত্যেকটা মাপ অ্যাকুরেট না একদম, মানে কিছুটা অ্যাকুরেট, ওই অ্যাকুরেট মাপ নিয়ে আঁকতে হবে, যেহেতু এখানে দেখতেছি একটু একটু বাইরে বের হয়ে গেছে, আমি যে মাপ নিয়েছিলাম সেই মাপের, এই জন্য নিচে ফাঁকা রাখতে হয় যাতে পেজের বাইরে না চলে যায়, হ্যাঁ ফিগারটা, এখান থেকে আমি এরকম দিলাম, দেওয়ার পরে আবার এইখানে বক্স, দুইটা বক্স দিছি, একটা বক্স আর একটা বক্স, তারপর এইটাকে আমি আবার আঙ্গুলের জন্য ভাগ করে দিলাম, এখানে আঙ্গুল 1 2 3 4 5টা আছে, আমি বলছিলাম আগের ক্লাসে যে পায়ের এখানে
প্রত্যেকটা আঙুলের নিচে ওভাল দিয়ে নিতে, হালকা করে। হ্যাঁ, ওভাল দিলে কি হয় দেখাই। এখানে আমি আউটলাইন দিই। আমি যদি এখানে ওভাল দেই, এই ওভালের উপরে আমি নখ দিব। এই যে ওভালের উপরে নখ দেওয়ার কি হয়েছে, এই যে এটা যে তল আছে, এটা ফুলা একটা ভাব আছে না পায়ের আঙুলের, ওই ভাবটা মানে দেখলে বোঝা যায়। এই জন্য আমি দিছি। এই যে পা, এরপর আরেকটা পা আছে এই পাশে, ওইটা হচ্ছে এখান থেকে এই অ্যাঙ্গেলে আসছে। এই অ্যাঙ্গেল আসার পরে এখান থেকে আবার এইভাবে নেমে গেছে। এখানে ওভাল দেই, দিলাম। ওভাল দেওয়ার পরে আমি এই যে এই হাতের নিচ থেকে এভাবে কাপড়টা আসছে, আসার পরে এখানে ভাঁজ কাপড়ের, দেওয়ার পরে এখানে হাঁটু যেহেতু, এখান থেকে হচ্ছে এই যে নিচের অংশটা আসছে, নেমে আসছে, এইভাবে আসছে। আসার পরে এইখানে এই যে এক্সেলের মাসল হবে জাস্ট, তারপর আচ্ছা একটা জিনিস দেখি, এইখানে কিন্তু একটা হাত আছে উপরে। হ্যাঁ, এই হাতটা না দিয়ে কিন্তু এটা আঁকা যাবে না, কিন্তু এই জন্য আমি কি করব, হালকা করে এই পাটা আগে আঁকবো, ডিটেলস পরে করব। তারপর আমি হাতটা আঁকবো, তারপর ডিটেলস করব, না হলে আমি হাতটা ঠিক মতো আঁকতে পারবো না। হালকা করে আঁকি যে এইখানে পাটা আছে। আচ্ছা, এইখানে এই ভাঁজটা এখানে হবে, হওয়ার পরে একটা মিনিট, পরে এইখানে এভাবে নামছে, নামার পরে নামছে এখানে এভাবে। এই যে এই পয়েন্ট থেকে একটা এমন একটা পয়েন্ট যে এইভাবে আসছে, এটা একটা হাড়, যে এখানে হালকা করে দিয়ে এভাবে আসছে। আসার পরে এইখান থেকে আবার ভাইয়া বাকি দেখা যাচ্ছে না। এইখান থেকে বাকি অংশটা, তারপর এইখানে বাকি আঙুলগুলো হালকা দেখা যাচ্ছে, এটা না দিলেও হবে, বাট ওই যে একটু হালকা করে দেখা যাচ্ছে কিন্তু এই আঙুলগুলা। এই যে আমি গাঢ় করে দিই, তাহলে বোঝা যাবে না কিছু। এই যে এই যে দিলাম, শেষ পায়ের অংশ। ডিটেলস আরো করা যাবে এখানে, এইখানে হাড়ের অংশ দেওয়া যাবে, তারপর
মানে এখানে মাসেল দেওয়া যাবে, মানে এভাবে ওভাল দিয়ে দিয়ে একটা একটা ভলিউম ক্রিয়েট করা যাবে। তারপর হচ্ছে ওই হাতটা, আরেকটা যে হাত আছে ওই হাতটা এইখান দিয়ে এভাবে এসে এমনি গেছে, আমি ওইভাবে দেই, এইখান থেকে একটা লাইন গেছে, দেখি কতখানি লম্বা, এতখানি। তারপর এখান থেকে হচ্ছে এই হ্যাঙ্গেলে গেছে। এভাবে যাওয়ার পরে এইখানে হাতটা আসবে, হাত দেওয়ার জন্য হাতের দেখি, আগে অ্যানাটমিটা দেখি। হাতের অ্যানাটমিটা এইখান থেকে এসে একটা বক্স করে নেই, এই আঙ্গুলটা বড়, তারপরে এই আঙ্গুল দেখা যাচ্ছে, এরপরে এই আঙ্গুলটা এটার পিছন থেকে আসছে, আর বাকি দুটো আঙ্গুল দেখা যাচ্ছে না। তো আমি প্রথমে যে বুড়ো আঙ্গুল আছে, আর একটা জিনিস দেখি, এই যে এইটা, এই হাতটা কিন্তু এইখান থেকে আসছে, এইখান থেকে এসে যে এইভাবে আসছে, আমি দেখাই আগে আঁকার সময়, এই যে এইখান থেকে হাতটা এভাবে আসছে, ভাইয়া আগে বক্সটা আঁকায় নিলে ভালো হতো। এটা হচ্ছে ধরলাম বক্সের শুরু, যে বক্স, প্রথমে বুঝলাম প্রথম আঙ্গুল বড় হবে, যে আঙ্গুল দিলাম, তারপরে এইখান থেকে একটা আঙ্গুল আসবে, এই যে আঙ্গুল, তারপর এই আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুল বের হবে, এই যে গেল হাতের অংশ। এরপর এই হাতের আঙ্গুলগুলো আমি একটু ফোকাস করি, ডিটেলস করি, তারপরে আমি চাইলে নখ দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে গলায় কিছু কিন্তু আছে, যে এখানে যে হাড়টা আছে, এই হাড়টা দিছে, এটা করি, এখানে কিন্তু মাঝ বরাবর এমন দুইটা দিয়ে হালকা করে, হালকা করে দিছে,
তারপরে এখানে একটু ভলিউম আর মাসেলই তৈরি করা, মাসেল বোঝানোর জন্য। তারপর হচ্ছে চোখ, যে চোখ, চোখের জাস্ট যেই একটা অবয়বটা দিলাম, এটা হচ্ছে ডিটেলস করব এখন। এই যে নাকের জন্য নাকটা এইভাবে এখান থেকে এসে এভাবে আসছে, এখানে ওভাল দেওয়ার পরে এই যে নাক, যে নাক, নাক দেওয়ার পরে দেখি এরপর একটু নিচে গোফ আছে, এখানে গোফ দিলাম। গোফের নিচে ঠোঁটটা যেহেতু আছে, ঠোঁটের জন্য ওভাল দিলাম হালকা করে। ওভাল দেওয়ার পরে দেখি ঠোঁটটা কি শেপে আছে। ঠোঁটটা কিন্তু এইভাবে ঢেউ করে যেভাবে আসছে, এটা আবার এভাবে আসছে। এই যে গেল। মুখের শেপটা আবার একটু হাইলাইট করি। তারপর চোখের জন্য এই সাইডে যেহেতু এই আইব্রোটা আসছে, এই সাইডে আইব্রোটা আসবে। ভাইয়া আপনি যে এটা আঁকলেন না, হুম হুম বলেন। সুজন, হ্যাঁ আপনি যেটা আঁকলেন না, এই মানে এটা কোন জায়গায় বেশি লাইন ড্রয়িং হয়েছে, মানে বেশি লাইন পড়ছে, ওইটা তো আমি দেখলাম না। লাইন বেশি কোথায় পড়ছে? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে লাইনটা বেশি পড়ছে হাতে, হাত আঁকার সময় বেশি লাইন কাপড়ে পড়তে পারে। কোন জায়গায় বেশি ডার্ক হয়, কোন জায়গায় মানে বেশি ও লাইন হয়, আচ্ছা কিন্তু আচ্ছা, ওইটা আমি এখনো আমি দেখাই কোথায় ডার্ক বেশি হয় ডার্ক কম হয়। এই ফিগারে দেখলে দেখেন যে চুলের কোন জায়গাতে ডার্ক বেশি দিছে, চুলটার কোথায় ডার্ক বেশি দিছে, কিছু কিছু পয়েন্টে ডার্ক দিছে। চুলে যে সিটি আছে, সিটিতে ডার্ক দিছে এখানে। আচ্ছা আমি ছোট করে দেখাই, এখানে ডার্ক দিছে, এইখানে ডার্ক করছে, এই যে এই অংশটা থেকে ডার্ক করছে। তারপর হচ্ছে এই পিছনের যে আউটলাইনটা আছে, এখানে ডার্ক করছে বেশি। গলার এই পিছনের অংশ ডার্ক করছে, কারণ এই পিছনের অংশে কিন্তু লাইট পড়ে না। এই যে থোতায় ডার্ক করছে, এইখানে ডার্ক কম করছে কেন, কারণ এতটা শার্প জলাইন মানে হয় না, যে যে এইখানে হালকা, এইখানে বেশি ডার্ক, এইখানে মোটামুটি গাঢ় করে দিয়ে হালকা করে ফেলছে। একটা লাইনের ধরন দেখাই আমি, লাইনটা হচ্ছে এভাবে ফেড হয়ে যাবে, মানে কোনো জায়গায় ফেড হয়ে গেছে, কোনো জায়গায় গাঢ়ই আছে, যেখানে যেমন গাঢ় আছে এখানে আবার ফেড হয়ে গেছে, হ্যাঁ এরকম আর কি। যেমন এইখানে ডার্ক হয়ে এখানে ফেড হয়ে গেছে, আবার এইখানে হালকা মানে করে যে এসে এখানে সাইডটা ডার্ক দেখা হয়েছে। যাবে বেশি ওইটা আর কি ডার্ক করবো, তাই না? আর যেটা কম দেখা যাবে ওইটা মানে লাইট পড়বে যেখানে ওইটা হালকা করবো। হ্যাঁ, রোদ পড়লে কিন্তু ওই জায়গায় লাইট হয়ে যায়, তো ওই রকমই আর কি, যে জায়গায় আলো পড়ার সম্ভাবনা আছে সেই জায়গায় ডার্ক কম হবে। আর ভাইয়া লাইন বাড়ানো মানে কি?
লাইন কি করা? মানে বলে যে ভাইয়া মানে অনেক লাইন দিতে হবে, লাইন অনেক বাড়াইতে হবে, তো ওইটা দিয়ে স্পেসিফিকলি কোনটা বোঝায়? আচ্ছা, ওইটা হলো আমি একই যেমন জায়গায় বারবার লাইন দিবে ওইটা। মানে একই জায়গায় Yes. বারবার দিবে। এই যে আমি যেমন এইখানে হচ্ছে যে অনেক লাইন দিছি, হ্যাঁ? এটা যেটা বললাম যে আবার একই জিনিস বলতেছি বারবার, যে ভলিউম ক্রিয়েট করে এইটা। আবার এইখানে যে হাতটা আছে আমি এখানে কোনো লাইন দিই নেই, বাট এইখানে চাইলে হালকা হালকা লাইন দেওয়া যায়। এখানে যে রগ যে যায় না, হাতের রগ গুলা, সেটা বোঝানোর জন্য নিজেদের হাত দেখতে পারে চাইলে, মানে কোথায় কিভাবে কি গেছে, মানে হাতটা মানে কিরকম দেখা যায়। ধরিয়ে যে এই যে আঙ্গুলের কিন্তু এখানে, এই যে আচ্ছা দেখাই, আমার হাত দেখাই, আঙ্গুলের এখানে কিন্তু যে এই যে হাড়গুলো আছে না, এইগুলো চাইলে লাইন দিয়ে দেখানো যায় যদি ইচ্ছা হয়, হালকা করে, একদম হালকা। এই যে ফিগারটা আছে এখানে দেখাইছে কিন্তু, এই যে লাইন আছে আঙ্গুলের উপরে আছে, অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আছে। মানে লাইন দিবেন কিন্তু কোনো গাঢ় লাইন না, অনেক সূক্ষ্ম লাইন, যাতে দূর থেকে বোঝা না যায়, এই আর কি। তারপর চোখটা ওই সাইডে তাকায় আছে, মনিটাও ওই সাইডে হবে। তারপর হচ্ছে এখান থেকে চুল, তো চুল দেওয়ার জন্য আমি হচ্ছে কি করব, কপালটা দেখবো কতখানি আছে ফিগারে, তারপর কপালটা মেপে, এখানে চুল আছে, হ্যাঁ এতখানি, তো আমি চুল দেওয়ার জন্য মেপে নেই। তারপর এইখান থেকে এভাবে গেছে, ভাইয়া ফোনে না আসলে মাপা যায় না তো, ফোনে যে ছবিগুলো দেখে আমরা আঁকি ওইগুলা কি প্রিন্ট করায় নিলে ভালো হবে? প্রিন্ট করে নিতে পারেন। আমি ফোনে আঁকা ভালো না একদমই, ফোনে আবার জুম করা লাগে, আবার না ইয়ে হয়ে যায়, এই কারণে প্রিন্ট করা ফোনে নেবেন আসলে কাগজ। মাপটা বোঝা যায় না, তারপর হচ্ছে গিয়ে অনেক বাজে হয় ফিগার টিগার আঁকাইলে আর কি ফোন দেখে। বই দেখে আঁকাইলে প্রিন্ট করলে আবার ভালো। মানে সেম টু সেম হয়, অনেক সময় মিলে যায় এরকম, কিন্তু ফোন দেখে আসলে আঁকা যায় না। হুম, প্রিন্ট করে নেবেন। ভাইয়া ঢাবির এক্সাম পেপারের যে কোয়েশ্চেনটা থাকবে আর কি ড্রয়িং এর জন্য, এই কোয়েশ্চেনটার সাইজ কত হবে সেই মাপে তাহলে করায় নিতাম। এটা সমানই হওয়ার কথা, এটা A4 আছে আমার, যেইটা A4 আছে, A4 এর থেকে একটু ছোট হতে পারে পরীক্ষার প্রশ্নটা, বাট A4 নিয়ে নিয়েন। A4 যে পেপার আছে না নর্মাল, যেখানে আর কি দোকানে যে নর্মাল প্রিন্ট করে, ওই পেপারে করলেই হবে। আচ্ছা আরেকটা জিনিস, ফিগার তো শেষ না, মানে ফিগার অলমোস্ট শেষ। ফিগারের মানে বসার জন্য একটা টুল আছে, এই যদি চান আপনারা টুলের আলাদা করে ড্রয়িং করবেন, প্র্যাকটিস। ভাইয়া অনেক সময় হুম। মডেলের পাশে দেখা যায় জুতা থাকে, ওটা কি ইম্পর্টেন্ট? না, জুতা ইম্পর্টেন্ট না। আচ্ছা। লাঠি দিবে কিংবা দিবে, ওই যে মোড়া, পিড়ি, টুল, মানে যা যা আছে আরো, ওইগুলাই দিবে। জুতা কখনো দেয় না, জুতা আঁকতে হয় না। ইট থাকতে পারে, এই যে ইট কিংবা যে এই কি বলে এটা, চেয়ার, এগুলোর মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। হ্যাঁ, এই যে পার্সপেক্টিভ বিষয়টা কি, এইখানে যে এই যে পায়াটা, হ্যাঁ এই পায়াটা কিন্তু অনেক বড়, এই পায়াটা ছোট দেখা যাচ্ছে, এইটা আরো কম দেখা যাচ্ছে। এটা যে হইছে, এই যে কাহিনীটা হইছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ। সবগুলো পায়া কিন্তু সমান হয়, সব পায়া সমান হয়, কিন্তু কোন যে পায়া সামনে আছে সেটা বড় দেখা যায়, যেটা পিছনে আছে সেটা দেখা যায় না, কম দেখা যায়।
এটা শেখানোর জন্যই আসলে এই যে টুল বা দেওয়া হয়। ইটের ক্ষেত্রেও সেম। ইট হচ্ছে যে ধরলাম এটা ইট, এই যে ইটটা এইভাবে এসে এখানে বড় হয় একটু, এই যে এটা ইট। এই এই সাইড মানে এই যে সাইডটা আর এই সাইডটা কিন্তু হুবহু একই সমান উচ্চতা, একই। কিন্তু আমাদের চোখের দৃষ্টিতে আমরা দেখতে পারি ওইটা দূরে থাকায় আমরা দেখতে পারি এটা সাইজে ছোট, এটা বেশি বড়, কিন্তু দুইটা একই সমান। এই ঘটনাকেই বলে পার্সপেক্টিভ। এইটা শেখানোর জন্যই মূলত ফিগারে ইট, টুল এই সব দেওয়া হয়। অনেকটা ঘনকের মতো, যে ঘনক যা কিনা আমরা এই ঘনকের কাহিনীর মতো। আচ্ছা, একটা থিওরি কথা বলি। পার্সপেক্টিভ নিয়ে কিছু পড়ছেন কেউ? ভাই এমসিকিউ হ্যাঁ, এমসিকিউ। এমসিকিউ তো আমি এবার কোশ্চেন দেখছিলাম, কিন্তু পার্সপেক্টিভে তো আসে নাই, দেখিনি। এবার আসতে আলাদাভাবে পারে যে কিছু আসে। পড়ি নাই, কিন্তু কয়েকটা এমসিকিউ আসছিল আর কি, মানে ওই যে বার্ড সাইজ মানে হেন তেন আরো কতগুলা পার্সপেক্টিভ থাকে না, ওখানে 2-3টা এমসিকিউ ছিল, কিন্তু আলাদাভাবে পড়া হয়নি। আচ্ছা, আগের বার আসছে এই জন্য পড়বো এরকম না, জিনিসটা সব পড়তে হবে। আর থিওরি থিওরির মতো পড়া উচিত। এমসিকিউ যে আমি মাল্টিপল কোয়েশ্চেন পড়লাম ওরকম না। আমি হচ্ছে অ্যাকচুয়ালি পড়বো লিখিত, যে মানে একটা আছে না যে বইতে যেমন থাকে আমি তেমন পড়বো। আমি ওই যে প্রশ্ন উত্তর পড়বো না। ভাই নবম দশম শ্রেণীর Perspective চারুকলা বইটাতে একটু আছে ওই হচ্ছে পার্সপেক্টিভের বিষয়টা। হ্যাঁ, সপ্তম ষষ্ঠ থেকে নিয়ে নবম শ্রেণী পর্যন্ত যে কটা বই আছে, সরি, চারুকলার যে বইগুলো আছে সেগুলোর থিওরি গুলো পড়া উচিত। আমার কাছে মনে হয় যে ক্লাস 7-এর যেটা আছে, 7 বা 8-এর, ভাই ওইটা আমি সেভেন অনেকটা ভালো আর কি। ভাইয়া আমি 7 আর 8 এটা পড়ছিলাম রিডিং, কিন্তু এগুলাতে তেমন কিছু থাকে না। কিন্তু যেটা জয়কলি দেয় যে বিগত বছরের কোশ্চেন সলভ, ওইটাতেই তো সমস্ত টাইপের কোশ্চেন দেখা দেয়। ওগুলো তো জাস্ট রিডিং পড়ায়। আচ্ছা, জিনিসটা কি, চারুকলার যে প্রশ্ন থাকে না, আহ, বাংলা ইংলিশ সব মিলা থাকে না, হ্যাঁ, এখানে 10টার মতো চারুকলা বেস প্রশ্ন আছে। তো চারুকলা বেস যে প্রশ্ন, সেটার জন্য এই যে সপ্তম অষ্টম শ্রেণীর বই পড়া একটু ভালো। কারণ বাংলা ইংলিশের জন্য আপনি চারুকলা পড়তে পারেন, ঠিক আছে, এটা তো চারুকলা বইতে পাওয়া যায় না। কিন্তু চারুকলা বিষয়ক যে প্রশ্ন আছে তার জন্য এটা পড়লে ভালো, কারণ দেখা যায় দুই তিনটা কমন পড়তে পারে, বুঝছেন? তো আমি পড়ছি আর কি পরীক্ষার সময়, ক্লাস 8-এর 7-এরটা। এখানে ওই যে মাধ্যমিক রং কিংবা যে প্রাথমিক রং, হ্যাঁ। পার্সপেক্টিভ, এগুলো নিয়ে মোটামুটি ধারণা দেওয়া আছে। তারপরে যে রেনেসার যে শিল্পীদের যে জীবনী, হ্যাঁ, ওগুলো আছে। তো পড়া ভালো আর কি, যদি টাইম কম থাকে শর্টকাটে পড়তে পারেন। আচ্ছা, যেটা বললাম পার্সপেক্টিভ নিয়ে থিওরি পড়েন নেই আসলে, হয়তো এটা নিয়ে জানা উচিত, ভাইয়া পার্সপেক্টিভ নিয়ে। একটু পার্সপেক্টিভ কে আবিষ্কার করছে, কেন আবিষ্কার মানে কোন সময় আবিষ্কৃত হয়েছে আর কি, আর কোন কাজের জন্য হ্যাঁ, মূলত এটা তৈরি করা হয়েছিল, মানে সরি তৈরি বলতে কি উদ্ভাবন করা হয়েছিল, এর বাইরে কোনো ইনফরমেশন পাইনি হ্যাঁ, ইন্টারনেটে। এইটাই ইম্পর্টেন্ট, যা বলছেন তাই ইম্পর্টেন্ট। পার্সপেক্টিভ পার্সপেক্টিভ কয় ধরনের? আচ্ছা, কার মাইক্রোফোন, মানে মাইক্রোফোনটা অফ করেন যদি সমস্যা হবে। আচ্ছা, পার্সপেক্টিভ কয় ধরনের, এটা একটা প্রশ্ন হতে পারে। পার্সপেক্টিভ 4 ধরনের আছে। এইটা সার্চ করে দেখবেন যে কোন কোন পদের পার্সপেক্টিভ হতে পারে। একটা 1 লাইন পার্সপেক্টিভ আছে, একটা 2 লাইন পার্সপেক্টিভ আছে, 3 লাইন আছে, 4 লাইনও আছে, হ্যাঁ। তো এইটা জানা উচিত, দেখবেন পরে।
আর হচ্ছে আবিষ্কার কে করছে, কবে করছে, কে সবার প্রথম এটা ইউজ করছে। আচ্ছা, পার্সপেক্টিভ আবিষ্কার করার কিন্তু একটা লক্ষ্য ছিল, লক্ষ্যটা হচ্ছে আহ চিত্রকর্মে রিয়েলিজম আনা। এর আগে কিন্তু ওই যে রোমান পিরিয়ডের যে ছবিগুলো আছে, জানি না দেখছেন কিনা, ওইগুলা হচ্ছে কোনো পার্সপেক্টিভ মেনটেন করতো না, ছবিগুলা অবাস্তবিক হইতো। মানে যেই চেয়ার বড় বড় হয়ে যাচ্ছে, কিংবা একটা ফিগার খুব বড়, একটা ফিগার খুব ছোট, মানে সাইজ মেনটেন করতো না, দূরের ফিগারও যে সমান, সামনেটা একই সমান। তো ওই যে রিয়েলিজম আসতো না। পরে হচ্ছে পার্সপেক্টিভ আবিষ্কার করার পরে এই বিষয়টা অ্যাপ্লাই করা হয়েছে চিত্রকর্মের মধ্যে। তো অ্যাপ্লাই করার পরে দেখা গেছে যে দূরের জিনিস দূরে আঁকলে, মানে সাইজ মেপে আঁকলে, মানে ধরা যায় যে একদম রিয়েলিজম আসে, মানে বাস্তবের মতো মনে হয় ছবিটা। হ্যাঁ, এই জন্য পার্সপেক্টিভটা এত গুরুত্বপূর্ণ চিত্রকর্মে। তো আমি যে এখানে পার্সপেক্টিভ দেখাই, এই পা এই পা একই, কিন্তু এই পাটা কিন্তু দূরে দেখে ছোট লাগতেছে একটু আগে এটার তুলনায়। আর এক পাশ দেখা যাচ্ছে, আরেক পাশ দেখা যাচ্ছে না। তার মানে এই না যে এই পায়ে আঙুল নাই, এই পাতেও সেম একই আঙুল আছে, একই রকম দেখতে, কিন্তু পার্সপেক্টিভের কারণে এইটা ছোট লাগতেছে আর এই যে আঙুল দেখা যাচ্ছে না। তো এইটাই আর কি পার্সপেক্টিভ। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কারো, বলতে ভাইয়া পারেন এখন। হুম, আপনি যে কথাটা বললেন, তাহলে এখানে বলেন। হলো, এখানে আমি দেখছি মানে আপনি বলছেন যে পার্সপেক্টিভের ক্ষেত্রে শিল্পকলার মানে কি গুরুত্বপূর্ণ। চিত্রকলা বাস্তববাদিতা আনে, বাস্তববাদী শিল্পকর্ম তৈরি করার জন্য পার্সপেক্টিভ আমি বলছি গুরুত্বপূর্ণ। যে পার্সপেক্টিভের বাস্তববাদী ক্ষেত্রে শিল্পকলা কি ক্ষেত্রে মানে আনে, ওইটা বলছি। শিল্পকলা কিভাবে গুরুত্ব আনে, এখানে তো পার্সপেক্টিভে যে 2D 3D প্রিন্ট ওইটা আসে, বাট এখানে শিল্পকলা কেন আসবে, এটার পার্থক্যটা কি? আচ্ছা, এটা এখন ভিজুয়ালি দেখানোর জন্য একটা লাগবে আমার, মানে আমি এক জিনিস বলি, হ্যাঁ। ধরেন এই পার্টটা, একটা জিনিস বলি, আমি একে দেখাই, হ্যাঁ, বলে পসিবল না আসলে বোঝানো। ভাই রেল লাইনের বাস্তব উদাহরণের সাথে বোঝালে ভালো। ফিগার আচ্ছা, হ্যাঁ, ওইটা একটা ফিগার দূরে আছে, মানে দূরে আছে ফিগারটা, হ্যাঁ, দূরে থাকলে ফিগার ছোট হবে, একই ফিগার একই সামনে। আচ্ছা, রেল লাইনটা বুঝাই। রেল লাইনে একটা ধরেন, এটা একটা হরাইজন, এটাকে বলা হরাইজন, মানে প্রান্ত। ওই যে বলে না যে প্রান্ত বলে না, যে এটা প্রান্তিক কোণ, ওটা হচ্ছে হরাইজন। হরাইজনে যে সব বিন্দু মিলিত হয়, এটা বলা হয় আর কি আকাশ, মানে পার্সপেক্টিভের রুলসে। তো রেল লাইন কিন্তু আমরা, রেল লাইন কিন্তু মূলত এরকম, হুম, এরকম লম্বা লাইনটা এভাবে আসে, সব দিকে সমান। কিন্তু আমরা যখন দেখি রেল লাইন ভিজুয়ালি, আমরা দেখি যে লাইনটা এইভাবে আসছে, এইখানে যে একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে, এইখানে আসলে আরো চওড়া হয়, সামনাসামনি আসলে আরো চওড়া হয়। এইটা যে, এই যে ঘটনাটা ঘটলো, এর মানে কিন্তু এই না যে এইখানে চওড়া বেশি, এখানে একদম কিছুই নেই রেল লাইনে, সব দিকে সমান লাইনটা। কিন্তু আমরা চোখে দেখি যে এই লাইনটা এভাবে যে যে একদম ন্যারো হয়ে গেছে, ন্যারো হয়ে একদম মিলিত হয়ে গেছে একটা বিন্দুতে। আমরা যদি চিত্রকর্মে যদি আমরা এরকম ভাবে না আঁকি, তাহলে বাস্তব চিত্র হচ্ছে না। হ্যাঁ, আমরা যদি এভাবে রেল লাইন আঁকি, এভাবে রেল লাইন আঁকি, এটা কি বাস্তব মইয়ের মতো লাগবে? হয়ে যাবে, মই। কখনো লাগবে না বাস্তব। তো এই জন্য আমরা এই পার্সপেক্টিভ বিষয়টাকে ফলো করি, যাতে বাস্তব চিত্র হয়। পার্সপেক্টিভের উদাহরণ একটা বলি আমি আপনাকে, সেটা হচ্ছে সরি, লিওনার্দো দা ভিঞ্চির একটা চিত্র আছে, দ্য লাস্ট সাপার। ওই লাস্ট সাপার চিত্রটা দেখলে বুঝবেন যে উনি কিভাবে পার্সপেক্টিভটা ইউজ করছেন। পুরো ছবিটা একটা পার্সপেক্টিভের উপর বেস করে। ওইটা তো দেখতে অদৃশ্য হয়ে গেছে ভাইয়া, ওই চিত্রটা আমি কি দেখছিলাম, হয়ে ওইটা গেছে? অদৃশ্য, সব জায়গায় তো উজ্জ্বল আছে। কি আছে?
মানে অদৃশ্যের মতো দেখতে, মানে কোনা কোনা, মানে ওই যে কোনাগুলা পুরাই মানে স্পষ্ট দেখা যায়নি যখন উনি চিত্রটা আঁকছিল। আচ্ছা, চিত্রটা কেন বলছি আমি পার্সপেক্টিভ ফলো করছে? চিত্রটা কিন্তু রুমটা যে আছে, হ্যাঁ, একটা রুম যে দেখাইছে, সেই রুমটার ভিতরে ফিল করা যায় যে এটা ভিতরে রুম, এটা এইভাবে যে কোনাকুনি যেটা দেয়াল যে আঁকছে মানে টেবিলটা টেবিলটা এভাবে আসছে কোনাকুনি, এই টেবিলটা কিন্তু শেপটা এরকম, এইভাবে যে এইভাবে ছড়াইছে, তো রুমটাও এরকম এইভাবে আসছে, হ্যাঁ, রুমটা উপরে সিলিং এরকম অনেকটা। এই কারণে একটা আমরা ফিল করতে পারি যে এখানে ডাইমেনশন আছে, একটা ডাইমেনশন আছে, মানে একটা ফিল করা যায় যে এখানে ঢুকতে পারবো আমি, মানে একটা রিয়েল একটা বাড়ির মতো, একটা একটা রিয়েল একটা ছবি। আরেকটা আছে স্কুল অফ অ্যাথেন্স, এটা হচ্ছে রাফেলের স্কুল অফ অ্যাথেন্স, ওইটাও পার্সপেক্টিভ ফলো করে আঁকা। এই আর কি, এগুলো দেখলে মানে উদাহরণ দেখলে ভালো ছবির চিত্রকলার। তারপর একজন চিত্রশিল্পী আছে, প্রথম তেল রং শিল্পী জ্যান ভ্যান আইক, ওনার চিত্রকর্ম সবগুলোই পার্সপেক্টিভ ফলো করে আঁকা। আচ্ছা, আমি ভাইয়া প্রথম মানে তেল রং শিল্পী? হ্যাঁ, উনি প্রথম তেল রং আবিষ্কার করছেন। আচ্ছা, কার মাইক্রোফোন অন হয়? মাইক্রোফোনটা একটু অফ করেন। কথা হচ্ছে তেল রং আবিষ্কার করছেন উনি প্রথম তেল রঙের ছবি আঁকছেন। ওনার নাম হচ্ছে ইয়ান ভ্যান আইক। ইয়ান ভ্যান আইক ডাচ শিল্পী একজন। তো উনার সম্পর্কে জানলে ভালো, মোটামুটি ধারণা রাখলে। পরীক্ষা না আসুক, তারপরও চারুকলায় পড়লে জানা উচিত। সবাই ওনার পেন্টিং দেখবেন যে উনি কিভাবে কি আঁকছেন, যাতে বুঝতে পারেন যে পার্সপেক্টিভ সম্পর্কে বুঝতে পারবেন। ভাই একটা প্রশ্ন, এই যে আমাদের পরীক্ষাটা, এই ঢাবির পরীক্ষাটা কি ঢাবিতেই কেন্দ্র পড়বে নাকি অন্য জায়গাতেও কোনো কলেজে কেন্দ্র পড়ে? আচ্ছা, আমার হচ্ছে ঢাবিতে পড়ছে, কিন্তু আমার জানার মতে তো ঢাকার বাইরেও পড়তে পারে সিট, ঢাবি চারুকলার। আর এর আগে হচ্ছে ফিগার ড্রয়িং লাইভ হইতো। লাইভ ফিগার ড্রয়িং এ কি হইতো, সবাইকে ঢাকায় এসে আঁকা লাগতো, মানে এটা পরীক্ষা দেওয়া লাগতো। এমসিকিউ পরীক্ষা আগে হইতো, এরপর হচ্ছে এমসিকিউ যারা টিকতো সেই কয়েকজনকে নিয়ে আবার পরে ফিগার ড্রয়িং এর কোর্স মানে পরীক্ষাটা হইতো। আর এখন যেহেতু দুইটা একসাথেই হয়, ঢাকার মধ্যেই, ঢাকার বাইরেও হয় হয়তো পরীক্ষা, আমি ঠিক বলতে পারবো না। আমার পরীক্ষা এই ঢাবির মধ্যেই পড়ছে, ঢাবির বাইরেও সিট পড়ে। আর এটা প্রবেশপত্রে দেওয়া হবে যে সিট কোথায় পড়ছে। অ্যাডমিট কার্ডে থাকবে তো এটা, না? হ্যাঁ, থাকবে অ্যাডমিট কার্ডে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া একটা ভাইয়া ঢাকার মানে ড্রয়িং একই কোশ্চেন দিনে কি দিয়েন। হয়? আহ, কিসে কি হয়? একই দিনে কি হচ্ছে এমসিকিউ আর ড্রয়িং এক্সাম হয়, না আলাদা আলাদা দিনে হয়? একই দিনে হয়। আচ্ছা ভাই, আমাদের কি কোনো ব্যাগ ক্যারি করতে দিবে? কিরকম ব্যাগ? পেন্সিল নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, পারবেন। আর বোর্ড নেবেন পরীক্ষাতে, হাফ শিট বোর্ড, ভাইয়া হাফ শিট ফাইল, না। ফাইলে নিয়ে যাব নাকি হচ্ছে এমনি ব্যাগে? আচ্ছা, ব্যাগ, আমার হচ্ছে এটা মনে করে দেখতে হবে ব্যাগ নিতে দেয় নাকি, বা জিজ্ঞেস করতে হবে, আমি কালকে জানাই ভাইয়া আপনার কাছে। ঠিক আছে ব্যাগ ভাইয়া। নিতে দেওয়ার কথা না, কারণ এমসিকিউ পরীক্ষা তো আছে, ব্যাগে অনেকে চিট নিতে পারে চাইলে, তো ব্যাগ নেওয়া হয়তো অ্যালাউ করে না। কিন্তু পেন্সিলের ব্যাগ নিতে পারবেন, পেন্সিলের ব্যাগ। বলেন।
ভাইয়া আমার ভাইয়া একটা প্রশ্ন ছিল। একজন একজন করে বলেন আগে, তারপর আমি উত্তর দেই। ভাইয়া বলতেছি যে একটা কোশ্চেন দিয়েন ড্রয়িং এর উপরে ঢাকাতে যেটা হয় ওটা। ঠিক আছে, ম্যানেজ করে দিব। নেক্সট ক্লাসে নিয়ে দিবনে প্রশ্নটা। আমি যদি এটা অনলাইন পাই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আর ভাইয়া একটু হচ্ছে পরবর্তী ক্লাসটা একটু ভাস্কর্যের উপর নেওয়ার চেষ্টা করেন, তাহলে একটু ভালো হইতো। ঠিক আছে, তাহলে আজকে রাখি এখানে। ভাইয়া একটা কোশ্চেন আছে আমার। বলেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল। আছেন এই যে নবেরা আহমেদ, এই যে হ্যাঁ, এই যে নবেরা আহমেদ তার এই যে চিত্রকর্মের জন্য মানে খ্যাতি লাভ করেছে, মানে উনি যে চিত্রগুলো আঁকতো ওগুলো কি নাদিম সম্পর্কে আঁকতো নাকি সারা বাংলাদেশের চিত্রকর্মই? ওরকম আমি গুগলে সার্চ করছিলাম, কিন্তু মানে সঠিক মানে সত্যটা আমি কিন্তু এখনো পাই নাই, এই জন্য বলছিলাম। তো ভাস্কর ছিলেন না? ও হ্যাঁ, উনি ভাস্কর্য আঁকছেন, কিন্তু ভাস্কর্যগুলো কি কি নারী বিষয়ক হয়েছে নাকি অন্যান্য টপিক সম্পর্কে? সব বিষয় হয়েছে ওনার ভাস্কর্য। ওনার ভাস্কর্য কেবল নারী বিষয়ক না, আহ, বই পরিবার নিয়ে দেওয়া করছে আছে, নাকি। নারী পুরুষ শিশু। হ্যাঁ, কাউ উইথ টু ফিগার্স একটা আছে ওনার। তো হ্যাঁ, অনেক রকম চিত্র ওনার শিল্পকর্মী আছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া ওই চারুকলা বিচিত্রা যে বইটা আছে না, ওই বইটার ভিতরে দু একটা আমি প্রশ্ন পাই যে গুগলে সার্চ দিই, কিন্তু এই অপশন গুলোই যেটা কারেক্ট দেওয়া বই তো ওইটা তো অপশনই ওইখানে দেওয়া থাকে না বা ভুল দেখা যায়। কিন্তু কি করব এটা বুঝতে পারতেছি না, কোনটা সঠিক হবে, কি করব। ওইখানে 70% ভুল দেওয়া ভাইয়া। আমি যাই পড়ছি, কিন্তু এক্সাম দিতে যাওয়ার সময় যদি কমন পড়ে যায়, কিন্তু ওই অপশনের সাথে আমার হয় না, প্রায় 70%ই ভুল হয়। তারপর হচ্ছে গিয়ে এটা তো গুগলে কোনো এখন সার্চ দিলে পরে হচ্ছে। বলেন। গুগলে সার্চ দিলে পরে অপশন গুলা যেটা সঠিক ওইটা তো আসেই না, মানে ওটা অপশনেই নাই, ওইটা উত্তরে যেটা গুগলে যেটা বলে ওটা এখানে অপশনেই নেই। আচ্ছা, 2-3 রকম প্রশ্ন আগে পাঠায়, আমি দেখবো যে উত্তর কি। কারণ গুগলে সার্চ করলে তো উত্তর সঠিকটা আসার কথা। মানে বাংলাদেশের কোনো প্রশ্ন নাকি? হ্যাঁ হ্যাঁ, গুগলে সঠিক আসে ভাইয়া, আমি বলি গুগলে গুগলে সঠিক আছে। আর জয়কলি চারুকলা বিচিত্রা যেটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওইটাতে কিন্তু আমরা যে এক্সাম দেই, আমাদের যে বাইয়া যে এক্সাম নেয়, ওই এক্সামের সাথে অপশনের সাথে গুগলের সাথে কোনো মিল নেই। আর গু- চারুকলা যেটা বিচিত্রা জয়কলি ওইটাতে আছে, কিন্তু ওইটাতে আমার জানা মতে অধিকাংশই ভুল দেওয়া, কিন্তু ওইটার সাথে গুগলের সাথে অপশনের সাথে কোনো মিল নেই। অপশনই খুঁজে পাইতেছেন, আমার কাছে এখন আছে দুইটা, আমি দিতেছি আপনাকে ভাইয়া। আমাকে এক্সাম্পল দেখান, আমি বুঝতে পারবো তাহলে যে কি রকম ভুল আছে। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। আমি বলি, এক্সাম্পল হলো একটা কোশ্চেন কালকে আসছে যে সাঁচির স্তূপ কি? সাঁচির স্তূপ, এটা হুম, একটা এমসিকিউ। তো আমি দিছিলাম যে অপশনে বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য, বাট কালকে যে এক্সাম হয়েছে হিমেল ভাই আমাদের যে এক্সামটা নিছে ওইটাতে মানে সঠিক অপশন হলো যে হিন্দু উপাসনালয়, কিন্তু জয়কলিতে দেওয়া আছে বৌদ্ধ ধর্ম স্থাপত্য। আচ্ছা, আমি সার্চ করে এটা দেখি। তো বৌদ্ধ ধর্মই হবে। বৌদ্ধ ধর্মে হ্যাঁ, দেওয়া আছে, সবথেকে কিন্তু আমি কমন একটা কোয়েশ্চেন আমি পাইছি অপরাজিতা গল্প নিয়ে, ওটা তো আমাদের অলমোস্ট সবারই মুখস্থ। হ্যাঁ, প্রশ্নটা এরকম ছিল, অপরাজিতা গল্পে কোন বিষয়কে ইঙ্গিত পাওয়া যায়? যৌতুক, তারপরে হচ্ছে পুরুষের লাঞ্ছনা, নতুন নারীর আগমন, আর পারিবারিক তন্ত্রের জয়। এখানে ছিল নতুন নারীর আগমন, কিন্তু ওখানে তো হবে যৌতুক প্রথা। না না, এটা যেটা অপশন আছে যে নতুন নারীর আগমন ওইটি হবে। এটা গুগলে নতুন দেখে দিও। নতুন নারীর নারীর আগমন, আগমন কখন হয়েছে? আচ্ছা, নতুন এটা নারীর গুগল, আগমন। এটা তো অপরাজিত গল্প হচ্ছে গুগল থেকে না দেখাচ্ছে, মানে বই খাতা ভালো, কিংবা
এটা তো আপনাদের পাঠ্য না পাঠ্য বই হচ্ছে বই মানে চারুকলা বিচিত্রাতে নতুন নারীর আগমন এটা দেওয়া আছে। তো যদি বোর্ড বইয়ের হ্যাঁ আদলে ওইটা তো ভুল। আমি ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের একটা ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের ক্লাস নাই ইউসিসি তে। হ্যাঁ, কিন্তু যদি বোর্ড বইয়ের আদলে পড়তে যাই তাহলে যৌতুকের ওইটা হবে। হ্যাঁ, হ্যাঁ বোর্ড ওইটাই বই তো বলতেছি যে ভুল আছে, বোর্ড বই অনুযায়ী এটা হবে যে ওই যে যৌতুক প্রথা। আর যেটা হচ্ছে পাঠ্য বই আছে সেটা হচ্ছে গুগল সার্চ করা না না করাই ভালো, কারণ পাঠ্য বইতে আছে এটা। আর এরকম স্পেসিফিক বিষয়ে গুগলে থাকে না উত্তর। আচ্ছা, আমি সাচির স্তূপ সার্চ করে দেখলাম যে এটা হচ্ছে বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ স্থাপনা। বৌদ্ধ স্থাপনা, তাহলে কালকে যে এক্সাম হয়েছে এখানে এই কোশ্চেনটা আসছিল, তা আমি তো দিছি বৌদ্ধ ধর্মের স্থাপত্য, কিন্তু ওইখানে অপশনে আসে সঠিক উত্তর হিন্দু উপাসনালয়, তাহলে আমারটা হলো না কেন? সেটা যে পরীক্ষা নিচ্ছে তাকে জিজ্ঞেস করলে বেশি বেটার হয় আই গেস। আচ্ছা এখানে ভাই। লিখছে যে সম্রাট অশোক এটা নির্মাণ করছেন। তো সম্রাট অশোক হলেন বুদ্ধ মানে বৌদ্ধ ধর্মের মানে আধুনিক আধুনিক না সরি প্রাচীন ইন্ডিয়াতে, ভারতবর্ষে আর কি বৌদ্ধ ধর্ম প্রচার করছিলেন উনি প্রথম, মানে বেশি পপুলারাইজ করছিলেন। তো আমার জানার মতে এটা বৌদ্ধ স্থাপনাই হওয়ার কথা। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন আছে যে ওয়াটার লাইলিস, ওয়াটার লাইলিস বুঝি নাই। আরেকটা কোশ্চেন ছিল যে যে চিত্রকর্ম ওয়াটার লাইলিস আছে না, ওয়াটার লিলিস। লিলিস না লাইলিস এটা বুঝি নাই। মানে কি উনি ওয়াটার কি লিলি। পুরুষ না মহিলা, তারপর ওনার চিত্রকর্ম কি, উনি কি হিসেবে বিখ্যাত, মানে বিখ্যাত এগুলো আমি গুগলে সার্চ করছি কিছুই আসে না। আমি বলি একটা জিনিস, ওয়াটার লিলিস। হ্যাঁ, আপনি কি বাংলা লিখছেন নাকি ইংলিশে লিখছেন? আমি বাংলাতে লিখছি। এই লাইলিস জন্য আসবে লিখলে না, তো আসার কথা লাইলিস না। লিখলে আসবে না, কারণ এটা ওয়াটার লিলিস। ওয়াটার লিলিস মানে হচ্ছে ওয়াটার লিলি মানে শাপলা শাপলা। ফুল। তো ওয়াটার লিলিস হচ্ছে একটা শিল্পী ক্লদ মনের আঁকা ছবি। তো এটাতে আসলে কি রকম প্রশ্ন ছিল, জিনিসটা কি ওয়াটার লিলিস কার আঁকা এটা? হ্যাঁ না আসছে, ওয়াটার লিলিসের বিখ্যাত চিত্রকর্ম কি, বাট জয়কলিতে দেওয়া আছে এডওয়ার্ড ওয়াটার মান। লিলিস তো ওয়াটার লিলিস কোনো ওয়াটার লিলিস একটা চিত্রকর্ম, এটা কোনো শিল্পীর নাম না। ওয়াটার লিলিস কার আঁকা এটা আসতে পারে। হ্যাঁ এটা আসছিল কার আঁকা? হ্যাঁ, কালকে কার আঁকা? পরীক্ষায় ক্লোদ মনি। ক্লদ মনে হবে উত্তর। এই যে বিষয়টা কি আমি বলি আবারও, এই যে আমার যে এখনো মনে আছে এটা চিত্রটা কার আঁকা। হ্যাঁ, যে ওয়াটার লিলিস শুনলাম নামটা আর মাথায় আসলো যে এই চিত্রকর্মটা কার আঁকা এবং এটা কোন ধারার চিত্রকর্ম। হ্যাঁ, এটা মাথায় আছে আমার। এই যে পড়ার যে ধরনটা, হ্যাঁ আমি যেভাবে পড়ছি, আমার ক্লোদ। মানে আমার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমি এই পড়াটা আমার লাইফ টাইম মনে রাখবো। হ্যাঁ, আমি চারুকলা যেহেতু পড়বো, চারুকলার প্রত্যেকটা আর্টিস্টের নাম, আর্টিস্টের চিত্রকর্ম, তাদের ধরন আমার মনে রাখা উচিত, আমার কাছে মনে হয়েছে। তো এইভাবে পড়া উচিত যাতে তা যেমন মনে থাকে, পরীক্ষায় না এই যে এই কোন শিল্পে কি আঁকছে এটা মুখস্থ করা না, এটা হচ্ছে এইভাবে মানে পড়া যাতে এটা ভোলা মানে কোনো ভাবে ভোলা না যায়। আর এটা মুখস্থ কিছু না। আর বিভিন্ন ডকুমেন্টারি দেখলে কিংবা যে বারবার লিখলে খাতার মধ্যে, বা ওনার যে পেন্টিং গুলা ওটা হচ্ছে সচক্ষে দেখলে মানে গুগলে সার্চ করে দেখলে আর কি মাথায় বেশি ঢোকে আরো। আর ওই যে মুখস্থ করতে হয় না আলাদা করে, মুখস্থ অটোমেটিক এমনি হয়ে যায়। তো ওই যে বললাম আমি 3 বছর আগে থিওরি পড়ছি আমার পরীক্ষার, থিওরি মানে এক্সাম এডমিশন পরীক্ষার, কিন্তু এখনো মনে আছে। কারণ আমার মানে ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে, এই বিষয়ে ইন্টারেস্ট আছে, আমি এই বিষয়ে পড়ছি। হুম, ভাইয়া বলেন। আমি আর্টটা করছি, আপনি কি দেখবেন? ফিগার ড্রয়িং? জি। আচ্ছা ঠিক আছে, দেখান। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, হাতের এই হাতটা একটু ইগনোর করেন।
এটা ভুল হয়েছে। ভুল পাও হয়েছে। পায়ের মানে চওড়া একটু বেশি হবে, পাটা চওড়া কম হয়েছে, খুবই রোগা পা লাগতেছে। তারপর পায়ের যে পাতা, এই পাতাটা একটু ঠিক করতে হবে, পাতায় ভুল আছে। হ্যাঁ, এই পাশের পাটা ঠিক হয়েছে মোটামুটি, বাট তারপর একটা রোগা ভাব আছে পার মধ্যে। হাতটা তো হয় নাই, ওই হাতটাও রোগা হয়েছে অনেক। আর এই যে গলায় যে দিছেন না, গলার এদিকে, এটা হচ্ছে বেশি ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, আর একটু হালকা হবে। তারপর পেটের অংশটা হচ্ছে, পেটেরটা একটু কার্ভ করে আনতে পারেন চাইলে, মানে এইভাবে যে এইভাবে আসছে একটু কার্ভ করে। হ্যাঁ, ওইটা একটা মানে আঁকতে আঁকতে এই রিদমটা আসবে। হাত তো বলছিলাম হয়নি, হাতের কবজাটা। এই চেয়ারটা ভালো হয়েছে, মানে মোড়াটা যেটা আঁকছেন ভালো হয়েছে। এটা পেজটা আঁকা শেষ করেন নাই হয়তো। এই বা পায়ের পাতার নিচটা, পায়ের নিচটা আর কি মনে হয় একটু উঁচু আপনার নিচু আটটা তো হবে। অনেকবার নাড়াইছেন, ওই মেইন যে মডেলটা, তো যতটুকু ওইটা থেকে দেখছি ওইটার উপরে আঁকছি, ওভাবে কোনো এক্সাক্ট মাপ নেওয়া হয় না আর কি। আচ্ছা, ফোন দেখে আঁকলে আসলে আঁকা ভালো হয় না, এজন্য ওই যে প্রিন্ট করে নেবেন ছবি, তারপর আঁকলে ভালো হয়। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আরো আরো আঁকেন। আজকে আরো 3টা ফিগার আঁকবেন তাহলে। মানে এখন তো সময় নাই তেমন, ইমপ্রুভ করার জন্য খুবই কম সময় আছে। ট্রাই করেন সবাই। ভাইয়া আমি একটা আঁকাইছি, একটু দেখবেন? দেখান। কই গেল? আচ্ছা, কে যেন দেখাইতেছিলেন, দেখাইবেন বললেন? ক্যামেরা ঘুরাইতে পারতেছি। উপরে চিহ্ন আছে ঘোরানোর। ওপরে ডান দিকে কর্নারের দিক হচ্ছে একটা অপশন আছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে। আপনার হাতের মাসল গুলা ঠিক আছে, ভালো হইতাছিল, কিন্তু হাতের কবজিতে যায় নষ্ট হয়ে গেছে সব। হাতের কবজিটা আরো বড় হবে। আমি একটা মাপ বলি আনুমানিক। আম, হাতের যেই অংশটা আছে, হ্যাঁ, এটা থোদা থেকে নিয়ে কপাল অব্দি হবে, এত বড় হাত হবে। আর পায়ের অংশটা যেটা বলি, যে পায়ের যে পাতাটা আবার ছোট হয়ে গেছে, মানে পা ঠিক আস্তে 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 ছোট হয়ে গেছে, লাগতেছে যে পায়ের পাতাটা কোনো মোটা কোনো কাপড় থেকে বের হয়েছে। হ্যাঁ, এরকম আচ্ছা লাগতেছে, কিন্তু পাতাটা আর একটু চড়া হবে, আর একটু লম্বা হবে। ভাইয়া পায়ের মাপ আর হাতের মাপ যে মুখের মাপের সমানে হয় না? হুম হুম হুম, ভাইয়া হয়। আমি একটা করছি, সেটা হচ্ছে ব্যাক ক্যামেরা দিতে পারতেছি যে না। মুখের থোঁতা থেকে নিয়ে কপাল অবধি হাত হয়, আর পা হয় পুরো মাথার সমান, মানে চুল অবধি যতটুকু মাথা থাকে তার সমান পা হয়। বুঝছেন? ভাইয়া আমি একটা ফিগার আর্ট করেছি, একটু দেখাবো? এইটা না, অন্য একটা। দেখান, আমার অনেক লম্বা ক্লাস নিয়ে নিচ্ছে, আপনাদের পরীক্ষা ভাইয়া আছে আমার 11টা আমি বাজে। একটা করছি কিন্তু দেখাইতে পারতেছি না।
ব্যাক ক্যামেরা দিব আচ্ছা কিভাবে? আমাকে পাঠাইতে পারেন হোয়াটসঅ্যাপে। আমাকে যারা দেখাতে পারেননি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আজকে। ভাইয়া এই যে এটা হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার নাই। আমি যে নাম্বারে লিখি, যে নাম্বার থেকে, সেটা। ভাই আমাদের গ্রুপে আপনি নাই আর কি। হ্যাঁ, ওইটা বললাম। ভাইয়া দেখছেন এটা? দেখলাম। হাতের কবজি ছোট একটু, ওই হাতেরটা বেশি ছোট হয়েছে। ভাই আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকটা নাম্বারটা ছোট। দিলে ভালো হতো, আমরা কাজ সেন্ড করতে পারতাম। আচ্ছা, আমি যেই নাম্বার থেকে লিংক দিছি ক্লাসের, ভাইয়া আপনি সেই- আমাদের গ্রুপে নাই, গ্রুপ অনেকগুলা, আপনি হয়তো ফুল ব্যাচে আছেন। হ্যাঁ ফুল হ্যাঁ ভাইয়া, ব্যাচে। আমরা ডিউ ব্যাচ। হ্যাঁ, আমরা আমরা ডিউ তো ব্যাচে। ডিউ ব্যাচ, আমাদেরটা নাই আপনি। আচ্ছা, আমি তাহলে বলবো নি আমার নাম্বার দিতে গ্রুপে। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত রাখি। ভাইয়া, এক্সামের আগে বলেন। এক্সামের আগে আমাদের মানে এই যে ডিউর এক্সামের আগে আমাদের আরো 2-3টা ক্লাস নেওয়ার চেষ্টা করেন। ওই যে স্কাল্পচারের উপরে, ওই যে ফিগার ড্রয়িং। এর উপরে ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা কয় তারিখে? 29। আচ্ছা ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ সবাইকে।